সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আমরা আমাদের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই অংশটি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টির প্রথম যে অংশটি অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম অংশটি নিয়ে আজকের আলোচনা থাকবে আমাদের। তো কমিউনিকেশন সিস্টেম এটি আলোচনার প্রথমেই আমাদের আগে বুঝতে হবে যে কমিউনিকেশনটা কি, আসলে যোগাযোগ। কমিউনিকেশনে বাংলা আমরা জানি যোগাযোগ। তো যোগাযোগ বলতে কি বোঝায়? আসলে যোগাযোগ বলতে আমরা বুঝি যে কোনো একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইস বা একটা কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে কোনো ডেটা বা তথ্যের আদান প্রদানকে বোঝায়। এই তো আমরা বুঝি। আমরা কি করি ইদানিং কারোর সঙ্গে যোগাযোগ করতে হলে কি করব, যে দূরে বসে যোগাযোগ করার জন্য মোবাইল ফোন নিয়ে আমরা ফোন দিয়ে অন্যের সঙ্গে যোগাযোগ করি। তো এই যোগাযোগটাই কি করি আমরা? পরস্পরের ভাব বিনিময় করি, তথ্যের আদান প্রদান করি, এই তো কাজ। তাহলে এটা হচ্ছে যোগাযোগ। আর যোগাযোগের সিস্টেম যেটা কমিউনিকেশন সিস্টেম, এটা যদি আমরা আলোচনা করতে যাই বা সংজ্ঞায়িত করতে যাই তাহলে সেটাকে হচ্ছে সিস্টেম কি একটা প্রক্রিয়া, আচ্ছা যে প্রক্রিয়ায় এই একজন ব্যক্তি থেকে অন্য একজন ব্যক্তি বা একটা ডিভাইস থেকে অন্য একটি ডিভাইস বা একটা স্থান থেকে অন্য স্থানে ডেটা বা তথ্য আদান প্রদান করা হয়, এটি হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। তাহলে ছোট্ট করে আমরা এভাবেই সংজ্ঞায়িত করতে পারবো যে কমিউনিকেশন সিস্টেম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে ডেটা বা তথ্য আদান প্রদান করা হয়। তো এই কমিউনিকেশন সিস্টেমের এই ডেটা আদান প্রদানের জন্য মৌলিক যে উপাদান প্রয়োজন সেই উপাদান হচ্ছে প্রধান পাঁচটি। এই পাঁচটি মৌলিক উপাদানের মধ্যে আমাদের বোঝার সুবিধার্থে আমরা যদি এভাবে একটু আলোচনা করি যে দেখো, তুমি ধরে নিচ্ছি একটা কম্পিউটারে তুমি একটা মেইল লিখলে। এখন এই মেইলটা তুমি চাচ্ছ তোমার বন্ধুকে পাঠাবে। তো এই মেইলে তুমি যাবতীয় তথ্য শেয়ারের মাধ্যমে কি যোগাযোগ সম্পন্ন করছো। তো এখন এই কম্পিউটারে তুমি যোগাযোগ করবে। তো কম্পিউটারে তুমি কি করবে? প্রথমে মেইলটি লিখবে। তো তুমি যেটি লিখলে এটি কম্পিউটারের মধ্যে কি ধরনের সংকেত হিসাবে আছে? আমরা জানি যে কম্পিউটারে বাইনারি সংকেতের মাধ্যমে সবকিছু প্রসেস হয়, অর্থাৎ এটা ডিজিটাল সিগন্যালের মাধ্যমে প্রসেস হয়। এখন তুমি যদি এটাকে বন্ধুর কম্পিউটারে পাঠাতে চাও তাহলে এটা কিন্তু এই ডিজিটাল সিগন্যাল আকারে পাঠানো যাবে না। এটাকে কি করতে হবে? ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে পরিণত করতে হবে। তো ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে পরিণত করার জন্য কি লাগবে? তোমার কম্পিউটারে নিশ্চয়ই একটা মডেম লাগবে, যে মডেম তোমার ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে এটাকে পাঠাবে। এখন পাঠানোর জন্য একটা মাধ্যম প্রয়োজন। সেই মাধ্যমটা কি হবে? কোনো একটা ট্রান্সমিটার, কোনো একটা মিডিয়া, ট্রান্সফার মিডিয়া কাজ করবে। সেটা ওয়্যারলেস হতে পারে, আবার ওয়্যার্ড হতে পারে, অর্থাৎ কেবল থাকতে পারে, আবার কেবল বিহীন হতে পারে। যেমন আমরা কি করি, ওয়াইফাই, ব্লুটুথ, এটার মাধ্যমেও তো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ফাইল ট্রান্সফার করি। এটা কি তারবিহীন মাধ্যম। আবার তার যুক্ত মাধ্যমও রয়েছে, কোএক্সিয়াল কেবল, বিভিন্ন ধরনের কেবল পাবে তোমরা, ফাইবার অপটিক কেবল, কোএক্সিয়াল কেবল, এগুলো কি তারের মাধ্যমে ডেটা আদান প্রদান করে। তো যা হোক, একটা মাধ্যম দরকার যে মাধ্যমে তুমি তোমার কম্পিউটার থেকে প্রসেসকৃত ডেটাটা অন্য একটি কম্পিউটারে বা তোমার বন্ধুর কম্পিউটারে পাঠাবে। তাহলে আমরা প্রথমে কি বললাম, যে তোমার কম্পিউটার তুমি মেলটি লিখলে, এবার তোমার এটা ছিল ডিজিটাল সিগন্যাল, এটাকে তুমি পাঠানোর জন্য কি করতে হবে? অ্যানালগ সিগন্যালে পরিণত করতে হবে। অ্যানালগ সিগন্যালে পরিণত করার জন্য তোমার কম্পিউটারের সাথে অবশ্যই একটি মডেম থাকতে হবে এবং তার সাথে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এরপর সেই সংযোগে তুমি যখন এটি পাঠিয়ে দেবে তখন কি হবে? তোমার বন্ধুর কম্পিউটারে যদি পাঠাতে হয় তাহলে এবার তুমি একটু ভেবে দেখো যে কম্পিউটার তো গ্রহণ করবে ডিজিটাল সিগন্যাল, কিন্তু তুমি পাঠালে মডেমের মাধ্যমে কোন সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল। এখন এই অ্যানালগ সিগন্যালটাকে পুনরায় কি করতে হবে? ডিজিটাল সিগন্যালে পরিণত করতে হবে, দেন তোমার বন্ধুর কম্পিউটারে সেটা পৌঁছে যাবে। তাহলে এখন এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করার কাজটা করবে তোমার বন্ধুর কম্পিউটারের সাথে থাকা মডেম। দেন এই মডেমটা তোমার বন্ধুর কম্পিউটারে ডেটাটাকে ডিজিটাল সিগন্যাল তৈরির মাধ্যমে পাঠিয়ে দেবে। তখন তোমার বন্ধু তোমার মেইলটি দেখতে পাবে। তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে পুরো প্রক্রিয়াটিতে কয়টি উপাদান ব্যবহৃত হলো। প্রথম কথা হলো তোমার কম্পিউটার এবং কম্পিউটারের সাথে থাকা মডেম। এখানে তোমার কম্পিউটারটি সোর্স এবং তোমার কম্পিউটারের সাথে থাকা মডেম হচ্ছে ট্রান্সমিটার। সোর্স বা এটার বাংলা কি? উৎস, এবং ট্রান্সমিটার বা প্রেরক। উৎস কোনটি? উৎস হচ্ছে যে ডিভাইস থেকে ডেটা প্রক্রিয়াকরণ করা হয় সেটি।
অর্থাৎ তুমি মেইলটি লিখলে, এটি কম্পিউটারে লিখলে, প্রক্রিয়া করলে সেখানে, সুতরাং এটি হচ্ছে সোর্স বা উৎস। আর ট্রান্সমিটার কি? যে যন্ত্র দিয়ে ডেটা প্রেরণ করা হয় সেটি, অর্থাৎ ওই যে কথাটা বলা হলো যে সিগন্যাল ডিজিটাল থেকে অ্যানালগ করে প্রেরণ করা হলো, এটি যে কাজটি করলো এটি কে করলো? মডেম করলো। তাহলে এই যে দুটো ডিভাইস এখানে তোমার পক্ষ থেকে কাজ করলো, এই দুটো ডিভাইস হচ্ছে উৎস সিস্টেম অর্থাৎ সোর্স সিস্টেম। এটি তথ্য প্রক্রিয়াকরণ করেছে এবং পাঠিয়ে দিয়েছে। এবং এবার আসি কার মাধ্যমে পাঠালো, সেটি হচ্ছে মিডিয়া, যেটার মাধ্যমে তথ্য একটা ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে স্থানান্তর করা হয়, সেটি হচ্ছে ট্রান্সফার মিডিয়া। তো এইটাই ট্রান্সমিশন সিস্টেম হিসাবে কাজ করেছে। তাহলে প্রথমে দেখেছি উৎস সিস্টেম, এবার দেখলাম ট্রান্সমিশন সিস্টেম। এখন ট্রান্সমিশন সিস্টেম হিসাবে কি কি কাজ করতে পারে? কেবল কাজ করতে পারে, টেলিফোন কাজ করতে পারে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট এগুলো কাজ করতে পারে। এগুলো হচ্ছে মাধ্যম হিসাবে কাজ করবে, যে তোমার উৎস থেকে ডেটাটাকে গ্রহণ করে গন্তব্যে পাঠিয়ে দেবে। এখন দেখো, গন্তব্যে যদি আমার ডেটাটি পৌঁছাতে হয় তাহলে কি করতে হবে? এই অ্যানালগ সিগন্যালটা যে প্রেরণ হলো মাধ্যম দিয়ে, এই অ্যানালগ সিগন্যালটাকে গ্রহণ করে এটাকে কি করতে হবে? পুনরায় ডিজিটাল সিগন্যালে পরিণত করতে হবে। তো এখানে গ্রহণ করবে, অ্যানালগ সিগন্যালটাকে গ্রহণ করবে যে ডিভাইস, সেটা হলো গ্রাহক বা রিসিভার, সেটা হচ্ছে মডেম। তো এটা আমরা কি বলবো? যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে বলা হচ্ছে রিসিভার বা গ্রাহক, এটি হচ্ছে মডেম এক্ষেত্রে কাজ করে। আর ডেস্টিনেশন বা গন্তব্য, এটা হচ্ছে যে ডিভাইসের উদ্দেশ্যে ডেটা প্রেরণ করা হলো। যেমন আমি প্রথমে বলেছি যে তুমি উদ্দেশ্য হচ্ছে তোমার কম্পিউটার থেকে বন্ধুর কম্পিউটারে তোমার মেইলটি পাঠাবে, তাহলে এখানে গন্তব্য বা ডেস্টিনেশন হচ্ছে তোমার বন্ধুর কম্পিউটার বা সার্ভার কম্পিউটার সেটি। এই যে গন্তব্যে ডেটাটি প্রেরণ হলো, তাহলে এই যে টোটাল যে সিস্টেমটি দেখলাম, এটা সব শেষে আমরা দেখলাম গন্তব্য সিস্টেম, অর্থাৎ এটা হলো ডেস্টিনেশন সিস্টেম। তো তিনটা সিস্টেম এখানে কাজ করলো। একটা হলো উৎস সিস্টেম, যেখানে ডেটা প্রসেস হলো। এরপর হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, যেটার মাধ্যমে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে গেল। এরপর ফাইনালি তৃতীয় সিস্টেমটা হচ্ছে ডেস্টিনেশন সিস্টেম বা গন্তব্য সিস্টেম, এটি হচ্ছে ডেটাটাকে গ্রহণ করলো। তো এই হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের প্রাথমিক যে ধারণাটি আমাদের জানা খুবই প্রয়োজন। তো এবার আমরা যদি এই কমিউনিকেশন সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন উপাদান সম্পর্কে বলি, যে কি কি উপাদানের মাধ্যমে বা ডিভাইসগুলোর মাধ্যমে এই কমিউনিকেশন বর্তমান সময়ে সম্পন্ন হয়, সেগুলো এক নজরে একটু দেখে নিই আমরা। উল্লেখযোগ্যভাবে যে ডিভাইসগুলো রয়েছে বা উপাদানগুলো রয়েছে, সেটা হচ্ছে টেলিগ্রাফ। এটি আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স 1831 সালে। এরপর টেলিফোন, তোমরা জানো খুব পরিচিত একটি ডিভাইস, আলেকজান্ডার গ্রাহাম বেল এটি উদ্ভাবন করেছিলেন 1876 সালে। বেতার, গুলমিয়েলমো মার্কনি বেতার আবিষ্কার করেছিলেন 1909 সালে। কম্পিউটার চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন, বা জনক বলা হয়, কম্পিউটার জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। আর মোবাইল ফোন, যেটি 1970 সালের দিকে মার্টিন কুপার আবিষ্কার করেছিলেন মোবাইল ফোন। বর্তমান সময়ে যোগাযোগ প্রযুক্তিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এই মোবাইল ফোন। এরপর হচ্ছে কি মাইক্রোওয়েভ, পার্সি স্পেন্সার 1945 সালে মাইক্রোওয়েভ ব্যবহার করেন ওয়্যারলেস মিডিয়ামে ডেটা প্রেরণের ক্ষেত্রে, এটি খুব কার্যকরী একটা মিডিয়া। তারপর স্যাটেলাইট, স্যাটেলাইট তোমরা জানো যে 1957 সালে স্পুটনিক 1 নামে প্রথম একটি উপগ্রহ রাশিয়ার পক্ষ থেকে প্রেরণ করা হয়েছিল। সেই স্যাটেলাইটটির ডিজাইন যিনি করেছিলেন তার নাম হচ্ছে সের্গেই কোরালিয়ভ, উনি একজন রাশিয়ান ছিলেন। এরপর হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেটের জনক ভিনসেন্ট জি কার্ভ। তো ইন্টারনেটের মাধ্যমেই তো এই ডেটা আদান প্রদান সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এখন। এরপর হচ্ছে একটি কেবলের কথা না বললেই নয়, সেটি হচ্ছে ফাইবার অপটিক কেবল, যেটার মাধ্যমে খুব দ্রুত গতিতে অনেক দূর দূরান্তে ডেটা পৌঁছানো সম্ভব হয়। তো এগুলো হচ্ছে বর্তমান কমিউনিকেশন সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন উপাদান। এবার আমরা দেখে নেই যে ডেটা কমিউনিকেশনের এই যে প্রাথমিক আলোচনা আমরা দেখলাম, এটা থেকে কি ধারণাটি পেলাম। তো ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যদি সংজ্ঞাটা বের করতে যাই যে ডেটা কমিউনিকেশনটা কি, আমরা কমিউনিকেশন সিস্টেমটা তো দেখলাম, ডেটা কমিউনিকেশনটা বলতে কি বোঝাবে? যে এটা একই বিষয়, যে কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে, অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, অথবা একজনের ডেটাকে অন্যজনের নিকট বাইনারি পদ্ধতিতে স্থানান্তর করার পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলা হয়। তো এই ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে
কার্যকর অংশ কয়টি হবে? একটু ভেবে দেখো। দুটি হবে। একটি হচ্ছে যে তোমার ডেটাটাকে প্রসেসিং করতে হবে আগে। ডেটা প্রসেসিং এর পর সেটাকে পাঠাতে হবে। তো যদি কার্যকর অংশ এই ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে বলো তাহলে হবে দুটি। একটা অংশ যেটি ডেটাটাকে প্রসেস করবে, আরেকটা অংশ হলো ডেটাটাকে ট্রান্সমিট করবে। তাহলে একটা হলো ডেটা প্রসেসিং ইউনিট, আরেকটা ইউনিট হবে ডেটা ট্রান্সমিশন ইউনিট। তো ডেটা প্রসেসিং ইউনিট সম্পর্কে বেশি কিছু বলার নেই। আমরা জানি যে ডেটা প্রসেস করার জন্য প্রধানভাবে যে ডিভাইসটি ব্যবহৃত হয় সেটি কম্পিউটার। কম্পিউটার হচ্ছে প্রধান ডেটা প্রসেসিং ডিভাইস। আর ডেটা ট্রান্সমিশন যে সিস্টেম বা ইউনিট, এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। সেটা আরেকবার একটু দেখিয়ে দিই যে ডেটা ট্রান্সমিশন এটা বলতে আমরা কি বুঝবো? ডেটা ট্রান্সমিশন অর্থাৎ স্থানান্তর। এটা হলো কম্পিউটারে প্রসেসকৃত ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর পদ্ধতি হচ্ছে ডেটা ট্রান্সমিশন। তো এই ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা যে আলোচনাটি করেছি এর মধ্যে সেটি আরেকবার দেখে নিই যে কম্পিউটারে ডেটা প্রসেস হবে, মডেমের মাধ্যমে সেই প্রসেসকৃত ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যালে পরিণত হবে। এরপর সেটি সিগন্যালটি টেলিফোনের মাধ্যমে যেতে পারে। এখানে মাধ্যম হিসাবে আমি টেলিফোনটা ব্যবহার করেছি। এই মাধ্যম আরো অনেক কিছু হতে পারে, স্যাটেলাইট হতে পারে, আমরা একটু আগেই বলেছি টেলিফোন হতে পারে, স্যাটেলাইট হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে। তো এখানে আমি টেলিফোনকে মাধ্যম হিসাবে দেখালাম। এরপর টেলিফোনের মাধ্যমে যে অ্যানালগ সিগন্যালটা গেল, এই অ্যানালগ সিগন্যালটাকে পুনরায় ডিজিটাল সিগন্যালে পরিণত করার জন্য প্রাপক হিসাবে এখানে মডেম ব্যবহৃত হলো। এরপর সেটি ডিজিটাল সিগন্যালটাকে পৌঁছে দিল গন্তব্য কম্পিউটারে। এই হচ্ছে ডেটা ট্রান্সমিশনের সিস্টেম। এখন এখানে যে বিষয়টি একটু বিশেষভাবে দেখানো প্রয়োজন, আমি আরেকবার একটু দেখিয়ে দিই যে কম্পিউটারে ছিল ডিজিটাল সিগন্যাল আর টেলিফোনের মধ্যে গেছে অ্যানালগ সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যালকে যে অ্যানালগ সিগন্যালে পরিণত করা হলো, এই প্রক্রিয়াটিকে বলা হয় মডুলেশন। অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করাকে বলা হয় মডুলেশন। এই মডুলেশনের কাজটি কে করে? মডেম করে। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আবার মডুলেশনটা সংজ্ঞা হিসেবেও আসে। আবার তোমার গন্তব্য কম্পিউটারে যে সিগন্যালটি গেল, এটা কোন সিগন্যাল? ডিজিটাল সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যালটাকে পুনরায় ডিজিটাল সিগন্যালে পরিণত করার কাজটি যে করেছে সে হচ্ছে মডেম। তো মডেম কিন্তু দুইটা কাজ করেছে, একটা হলো ডিজিটালকে অ্যানালগ করেছে, এটাকে বলা হয় মডুলেশন। আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করেছে, এটাকে বলা হয় ডিমডুলেশন। তাহলে মডুলেশনের এবং ডিমডুলেশন প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে যে ডিভাইস, তাকে কি বলা হবে? মডেম। ঠিক আছে? তাহলে এবার আমরা দেখে নিই যে এই যে ডেটা ট্রান্সমিট হয়, এই ডেটা ট্রান্সমিশনের যে গতি বা হার, এটাকে বলা হয় ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথটা কয় ধরনের হতে পারে এটা জানাটা খুব জরুরি। আসো আমরা এখন সেটি জেনে নেই। তো ব্যান্ডউইথ কাকে বলে? প্রথমে আমরা সংজ্ঞাটা এভাবে দেখি যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক স্থান থেকে আরেক স্থানে ডেটা ট্রান্সমিশনের হারকে ব্যান্ডউইথ বলে। ডেটা ট্রান্সমিশনের হার অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সমিট হবে এটাকে বলা হবে ব্যান্ডউইথ। তো আমরা যদি এরকম একটা উদাহরণ ধরি যে কোনো একটা চ্যানেলে তুমি দেখলে যে 20 সেকেন্ডে 10,000 বিট ট্রান্সমিট হয়েছে, তাহলে 20 সেকেন্ডে হয়েছে 10,000 বিট, তাহলে এখানে ব্যান্ডউইথ কত হবে? তো আমরা কি করবো? ঐকিক নিয়মের মতো চলে যাই। 20 সেকেন্ডে ট্রান্সমিট হয়েছে 10,000 বিট, তাহলে এবার দেখি 1 সেকেন্ডে কত ট্রান্সমিট হয়েছে, তাহলে 1 সেকেন্ডে ট্রান্সমিট হবে 500 বিট, তাহলে 500 বিট পার সেকেন্ডে, তাহলে বিপিএস এটার অর্থই হচ্ছে বিট পার সেকেন্ড। তো এভাবে আমরা ব্যান্ডউইথ বের করতে পারি, অর্থাৎ কত সময়ে কত ব্যান্ডউইথ ট্রান্সফার হয়েছে এটা আগে দেখবে, এরপর 1 সেকেন্ডে কতটুকু হয়েছে সেটা বের করে তুমি ব্যান্ডউইথ বের করে নেবে। তো এভাবে আমরা এই নির্ণয় ব্যান্ডউইথটা বের করতে পারবো। এখন বিপিএস বা ব্যান্ডউইথ এটা খুব ছোট্ট সংজ্ঞা যদি তুমি দিতে যাও এভাবে, তাহলে বলতে পারবে যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার হয় এটাকেই বলা হয় বিপিএস বা ব্যান্ডউইথ। এখন এই ব্যান্ডউইথ পরিমাপের এককগুলো কি কি ব্যবহৃত হয়? আমাদের কাছে এগুলো সবই এখন পরিচিত, কারণ আমরা এখন এই প্রযুক্তির সাথে এতটাই ইনভলভ যে আমাদের দৈনন্দিন জীবনের অনেক বড় একটা অংশই কাটে কিন্তু এই ব্যান্ডউইথ ব্যবহার করে। তো কি কি এককগুলো ব্যবহার করা হয় সেটা দেখে নিই। প্রথমে হচ্ছে বিপিএস। বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিট হচ্ছে সেটা, তাহলে বিপিএস একটা একক। আরেকটা হচ্ছে কেবিপিএস অর্থাৎ কিলোবাইট পার সেকেন্ড। কেবিপিএস হচ্ছে কিলোবাইট পার সেকেন্ড। এখানে জেনে রাখা প্রয়োজন যে 1 কিলোবাইট পার সেকেন্ড মানে হচ্ছে
1024 বাইট পার সেকেন্ড। এখানে অনেক সময় তোমাদের মাথায় একটা জিনিস কাজ করে যে কিলোবাইট, তার মানে কিলো মানে 1000, কিন্তু এখানে মনে রাখতে হবে যে এটা কিন্তু 1024 বিট পার সেকেন্ড। তাহলে 1 কিলো বিট পার সেকেন্ড মানে হচ্ছে 1024 বিট পার সেকেন্ড। এরপর আছে 1 এমবিপিএস, মানে কি 1 মেগাবিট পার সেকেন্ড। এটার মানে হচ্ছে 1024 ইন্টু 1024 বিট পার সেকেন্ড, যেটা হয় সেটা। এরপর হচ্ছে 1 জিবিপিএস। জিবিপিএস হলো গিগাবাইট পার সেকেন্ড। গিগাবাইট পার সেকেন্ডে কি হবে 1024 ইন্টু 1024 ইন্টু 1024 বিট পার সেকেন্ড। এভাবে তুমি নির্ণয় করে নিতে পারবে। তাহলে 4টি একক আমরা প্রধানভাবে পাচ্ছি। এখন তো টেরাবাইটও আছে, তাহলে আমরা এখানে 4টি একক উল্লেখ করেছি: বিট পার সেকেন্ড, কিলোবিট পার সেকেন্ড, মেগাবিট পার সেকেন্ড এবং গিগাবিট পার সেকেন্ড। বিপিএস, কেবিপিএস, এমবিপিএস এবং জিবিপিএস। এই এখন আমরা ব্যান্ডউইথের প্রকারভেদটা দেখে নিই। এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যান্ডউইথ 3 প্রকার হতে পারে। এটা আমরা আগেই বললাম যে ডেটা ট্রান্সমিশনের স্পিডটাকে আমরা বলছি যে ব্যান্ডউইথ। তো এই স্পিডের উপর ভিত্তি করে ব্যান্ডউইথটাকে 3 ভাবে ভাগ করা হবে। প্রথমটা হচ্ছে ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডের স্পিডটা হচ্ছে, ডেটা ট্রান্সমিশনের গতিটা হচ্ছে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত। তার মানে বুঝতেই পারছো এটা অত্যন্ত ধীর গতির। তাহলে এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ন্যারো ব্যান্ডের গতি কত, ট্রান্সমিশনের গতি কত। এটা হলে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত। তো এর ফ্রিকোয়েন্সি 300 থেকে 3400 হার্টজ, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিতে এটি কাজ করে। 300 থেকে 3400 হার্টজ ফ্রিকোয়েন্সির মধ্যে এটি কাজ করে। আর ব্যবহৃত হয় সবচেয়ে বেশি ন্যারো ব্যান্ড হচ্ছে টেলিগ্রাফিতে। বর্তমানে এর ব্যবহার একদমই নেই, টেলিগ্রাফিতে ব্যবহার হয়ে থাকে। আর ভয়েস ব্যান্ডের গতিটা ন্যারো ব্যান্ড থেকে কিছুটা বেশি। তো সেটা হলো 1200 বিপিএস থেকে 9600, অর্থাৎ 9600 বিপিএস পর্যন্ত। তো 9600 বিপিএস পর্যন্ত হচ্ছে আমরা বলবো ভয়েস ব্যান্ড। এবার এটা কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে, সেটা হলো 300 থেকে 3600 হার্টজ ফ্রিকোয়েন্সিতে এটি কাজ করে। আর টেলিফোনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভয়েস ব্যান্ড। এমসিকিউতে খুব আসে এটি, যে ভয়েস ব্যান্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটিতে, টেলিফোনে। এবং পাশাপাশি কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে, এগুলোতে ব্যবহৃত হয় ভয়েস ব্যান্ড। অর্থাৎ আমরা কম্পিউটার ব্যবহারের সময় কিবোর্ডে লিখি না, কিবোর্ডে যখন লিখি সেটা কিন্তু কম্পিউটারের মনিটরে প্রদর্শন করে। তো এই যে লেখার সময় ওখান থেকে যে ডেটা ট্রান্সফার করা হবে কম্পিউটারের মধ্যে, যে গতিতে ট্রান্সফার হয় সেটা কিন্তু ভয়েস ব্যান্ডের গতিতে ট্রান্সফার হয়। তো এটা কিবোর্ড থেকে কম্পিউটারে, আবার প্রিন্টার থেকে কম্পিউটারে, এদের মধ্যে ভয়েস ব্যান্ডের গতি কাজ করে। তো এরপরে হচ্ছে ব্রডব্যান্ডটা সবচেয়ে উচ্চ গতি সম্পন্ন। আমরা জানি অনেকের বাসায় আমাদের এখন কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন রয়েছে। তো ব্রডব্যান্ডের গতিটা 1 এমবিপিএস থেকে শুরু করে কয়েক জিবিপিএস পর্যন্ত হতে পারে ব্রডব্যান্ডের গতি। এটা সবচেয়ে উচ্চ গতি সম্পন্ন বর্তমান। তো এর ফ্রিকোয়েন্সি 1 গিগাহার্টজের বেশি হতে পারে। আর অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, মডেম প্রভৃতিতে বর্তমানে ব্রডব্যান্ড ব্যান্ডউইথটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেমের ধারণা পেলাম, পাশাপাশি ব্যান্ডউইথ সম্পর্কে জানলাম। এবার আমরা এই ডেটা কমিউনিকেশনের জন্য যে মেথড বা পদ্ধতিগুলো ব্যবহৃত হয় এই পদ্ধতি সম্পর্কে জানব। তো ডেটা কমিউনিকেশন মেথড বা পদ্ধতি, এটা যদি সংজ্ঞায়িত করতে যাই আমরা এভাবে বলতে পারবো যে যে প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক যন্ত্র হতে গ্রাহক যন্ত্রে ডেটা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। তো তুমি ডেটা প্রসেস করলে সেটা কিভাবে তুমি তো প্রেরক, তুমি যদি পাঠাও তাহলে সেটা গ্রাহক যন্ত্রে কিভাবে তুমি ট্রান্সমিট করলে সেটা হবে ডেটা ট্রান্সমিশন মেথড। তো ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 2টা ভাগে ভাগ করা যাবে প্রধানত। সেই 2টা ভাগ হচ্ছে এরকম যে তুমি যে প্রসেস করলে এটাকে অবশ্যই কিভাবে বাইনারি সিস্টেমে প্রসেস করছো। তো বাইনারি সিস্টেমে প্রসেস করলে সেটা যদি 1 বাইটে 8টা বিট থাকে, তো এখানে যদি এভাবে 8টা বিট থাকে, প্রত্যেকটা বিট যদি সমান্তরালভাবে, অর্থাৎ একটির সাথে আরেকটি সমান্তরালভাবে একই সময়ে প্রেরক থেকে প্রাপকে সেন্ড হয়, অর্থাৎ ট্রান্সমিট হয়, এ ধরনের ট্রান্সমিশনকে বলা হবে প্যারালাল বা সমান্তরাল কমিউনিকেশন। খুবই সহজ বিষয় যে প্রেরক থেকে প্রাপকে যদি সমান্তরালভাবে ডেটা ট্রান্সমিট হয় সেটা হবে
প্যারালাল। আর যদি সিরিয়ালি হয়, সিরিয়ালি অর্থাৎ অনুক্রমিকভাবে একটার পর একটি ডেটা যদি ট্রান্সমিট হয়, এটাকে বলা হবে সিরিয়াল কমিউনিকেশন। তাহলে এই দুটা বিষয় আমরা যদি একটু ডিটেলস জানি তাহলে আমরা এভাবে বলবো। প্রথমটি হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। এটা হচ্ছে প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালভাবে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি। এই পদ্ধতিকে বলা হবে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। আর দ্বিতীয়টি হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এটি হচ্ছে প্রেরক ও প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে অর্থাৎ একটির পরে আরেকটি বিট চলাচলের পদ্ধতিটাই হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো এখন এই দুইটা ট্রান্সমিশনের মধ্যে কিছু সুবিধা বা বৈশিষ্ট্য জানা প্রয়োজন। তার মধ্যে তোমার প্যারালাল যেটা, এটা যেহেতু এখানে লক্ষ্য করলেই পাচ্ছ যে এটা সেন্ডার বা প্রেরক, এটা প্রাপক, দেখো সবগুলো ডেটা কিন্তু একই সময়ে প্রেরণ হচ্ছে, যেহেতু সমান্তরালে যাচ্ছে একই সময়ে প্রেরণ হবে। তো যুগপৎভাবে যেহেতু এই বিট চলাচল করতে পারে, সুতরাং এটা কি দ্রুত গতির ট্রান্সমিশন অবশ্যই। তাহলে দুইটা বৈশিষ্ট্য আমরা এর মধ্যেই পেয়েছি, যে যুগপৎভাবে ডেটা ট্রান্সমিশন হয় আর এটি হচ্ছে দ্রুত গতির ট্রান্সমিশন। এখন যেহেতু অনেকগুলো চ্যানেল এখানে তৈরি করা প্রয়োজন, কারণ অনেকগুলো লাইন ছাড়া কিন্তু সমান্তরালভাবে এটা যেতে পারবে না। তার মানে অনেকগুলো লাইন যদি তৈরি করতে হয় তাহলে এখানে কিন্তু ব্যয় বেড়ে যাবে। এটা একটা বিষয়। ব্যয়টা অসুবিধা হিসাবে নিলে এটা একটা অসুবিধা। আর সুবিধা হিসাবে দেখলে এখানে সব ডেটা একসাথে যেতে পারে, অর্থাৎ দ্রুত গতির ট্রান্সমিশন এটা একটা সুবিধা। তো এভাবে আমরা বৈশিষ্ট্যগুলো উল্লেখ করব। আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা বলবো যে এটার খরচ কম, কারণ একই লাইনে কিন্তু অনেক দূরত্ব পর্যন্ত ডেটা ট্রান্সমিট করা যায়। এক্ষেত্রে যেহেতু একটার পর একটা লাইন ব্যবহার করেই এটা করা যায়। আর এটা ধীর হবে, কারণ কি একটা বিট ট্রান্সফার হওয়ার পরে কিন্তু আরেকটা বিট ট্রান্সমিট হবে। তাহলে এভাবে যেহেতু একটার পর একটা হবে, এটি ধীর গতির ব্যবস্থা, ধীর গতির মিডিয়াম বা মেথড। তো এই হচ্ছে দুইটা পদ্ধতি, প্রথমত প্যারালাল এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। এখন আমরা এই দুইটা তো দেখলাম যে বিট ট্রান্সফার হচ্ছে কিভাবে সেটি। এখন এই বিট যে ট্রান্সফার হয় প্রেরক থেকে প্রাপকে, তখন এই বিট ট্রান্সফারের সময় বিটগুলোর মধ্যে একটা সমন্বয় সাধনের প্রয়োজন হয়। কারণ কি, একটা হিসাব করে দেখো যে তুমি একটা লাইনের পর আরেকটা লাইন যদি তুমি আনতে চাও, বা তুমি কথা বলার সময় যদি একটা কথার পরে আরেকটা কথা বলে, দুইটা কথার মধ্যে কি একটা সমন্বয় থাকা প্রয়োজন আছে। এই সিনক্রোনাইজেশন যদি না থাকে তাহলে কিন্তু তোমার তথ্যটা সামঞ্জস্যপূর্ণ হবে না বা তথ্যটা কমপ্লিট হবে না। তাহলে এই যে সিনক্রোনাইজেশনের ব্যাপার, এটাকে বলা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। অর্থাৎ প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিটাই হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। অর্থাৎ তুমি অনেক বিট পাঠাবে, একটা শব্দে 8টা বিট থাকতে পারে। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে একটা শব্দের জন্য 8টা বিট থাকবে একটা ক্যারেক্টারের জন্য। এখন কথা হলো, এই যে 4টা বিট থাকবে এটা তো মূল বিট, প্রকৃত ডেটা। এখন এই প্রকৃত ডেটা যে তুমি পাঠালে, একটার পর একটা তুমি ডেটা পাঠাবা, তাহলে পরপর দুইটা ডেটাকে তাকে তো শনাক্ত করতে হবে, প্রথম ডেটা কোনটা, দ্বিতীয় ডেটা কোনটা। তাহলে প্রথম ডেটার শুরুকে শনাক্ত করতে হবে, প্রথম ডেটার শেষকে শনাক্ত করতে হবে, কারণ কম্পিউটার তো একটা যন্ত্র, তাকে তো এভাবে ডেটা শনাক্তকরণ করার জন্য সিস্টেমে দাঁড় করাতে হবে তোমার ডেটাগুলোকে। অর্থাৎ ডেটার শুরু বুঝতে হবে, শেষ বুঝতে হবে, দেন পরবর্তী ডেটাটাকে গ্রহণ করে তার শুরু শেষ বুঝতে হবে, এরপর প্রসেস করে ডেটা প্রদর্শন করবে তোমার যন্ত্র। তাহলে এই যে তোমার একটা কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয় সাধনের জন্য যে পদ্ধতি, এটাকেই বলা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। এখন এই বিট সিনক্রোনাইজেশন পদ্ধতিটা 3 ধরনের হয়। সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে এই ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা 3 ধরনের হবে। তাহলে এই 3 প্রকারটা কিসের উপর ভিত্তি করে? বিট সিনক্রোনাইজেশন পদ্ধতির উপর ভিত্তি করে। তো এটা 3 ধরনের হবে, সেই 3 ধরনটা একটু বুঝে নিই আমরা। প্রথমটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস অর্থাৎ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, এটাকে প্রথমেই মনে রাখবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন। এটুকুতে যে প্রেরক থেকে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে বলা হয় অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। তাহলে আমি আরেকবার বলি, প্রেরক থেকে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে বলা হয় অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। অর্থাৎ একটা ক্যারেক্টারের পরে আরেকটা ক্যারেক্টার ট্রান্সমিট হবে। এখন
এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার যে হচ্ছে, এখানে লক্ষ্য করো পাশের চিত্রটি, এখানে প্রত্যেকটি এক একটা ক্যারেক্টার। এখানে একটা ক্যারেক্টারের জন্য 8টা বিট আছে এখানে। এই যে ডেটা বিট যেটা, এটাকে বলা হয় ডেটা বিট, এটা প্রকৃত বিট। আর এই যে শুরুর যে বিটটা, স্টার্ট বিট বলা হয় শুরুর বিটটাকে, এটা স্টার্ট বিট সবসময় 0। আর স্টপ বিট যেটা, স্টপ বিট 1। এখন স্টপ বিট একটা হতে পারে, একাধিকও হতে পারে, অর্থাৎ এক বা একাধিক হতে পারে স্টপ বিট, কিন্তু স্টার্ট বিট যেটা অর্থাৎ শুরুর বিট, এটা সবসময় হবে একটি এবং 0, আর স্টপ বিট হবে 1। তো এভাবে প্রতিটি ক্যারেক্টারের জন্য একটা থাকবে স্টার্ট বিট, একাধিক থাকতে পারে স্টপ বিট। তাহলে এভাবে একটার পর একটা ক্যারেক্টার সেন্ড হবে। এই যে সেন্ডার থেকে ডেটা সেন্ড হলো, এই রিসিভার গ্রহণ করবে, কিন্তু একটার পর একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এখানে যাচ্ছে আরেকটা ক্যারেক্টার, এখানে আরেকটা ক্যারেক্টার। তো এভাবে একটার পর একটা ক্যারেক্টার যদি সেন্ড হয়, এ ধরনের ট্রান্সমিশন পদ্ধতিকে বলা হয় অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। তো এই পদ্ধতির ক্ষেত্রে যে প্রধান বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে পরপর দুটি ক্যারেক্টারের মধ্যবর্তী সময়ের ব্যবধান ভিন্ন হতে পারে। অর্থাৎ একটা ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর সময় যতটুকু লাগবে, পরবর্তী ক্যারেক্টার ট্রান্সমিশনের পর সময় কিন্তু ভিন্ন হতে পারে। অর্থাৎ বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে সময়ের ব্যবধানটা বিভিন্ন হতে পারে। আর বিভিন্ন ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট, শেষে একটি বা একাধিক একটি বা দুটি স্টপ বিট থাকবে। আর প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আরো আমরা বলতে পারবো যে প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে এই পদ্ধতিতে, এবং গ্রাহক তা তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে। আর ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। তো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের জন্য কিন্তু একটা ব্যয় আছে। তো যেহেতু এখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, সুতরাং এটা কিন্তু একটু ব্যয় কম হবে, এটা একটা ব্যাপার। তো ডেটা চলাচলের জন্য যখন এটা বন্ধ থাকবে, তখন এটা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে। আর বাস্তবায়ন করা সহজ, এটার ব্যয় বললামই কম। তবে অসুবিধার মধ্যে আছে হলো এটার গতি কম, যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে এবং পরপর দুইটা ক্যারেক্টারের মধ্যে সময়ের ব্যবধানটা বিভিন্ন হচ্ছে, সুতরাং এটার গতি হবে কম। আর দক্ষতাটা হবে কম। দক্ষতা কি আমি বুঝিয়ে দিচ্ছি। আর স্যাটেলাইট মাধ্যমে কিন্তু এটা ব্যবহার করাটা ব্যয় বেশি। তো এই হচ্ছে বিষয়। আর দক্ষতা কেন কম, এটা একটু বুঝে নিই। দক্ষতা কাকে বলে? দক্ষতা হচ্ছে বের করতে পারবে নিজেই, সেটি হলো প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা ইনটু 100%। তো প্রকৃত ডেটা কি? আমি বললাম যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমাদের 8 বিট হতে পারে, 8 বিট, 8 বিট হতে পারে, 16 বিট হতে পারে। তো আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করলে 8 বিট হবে। তো মাথায় রাখো 8 বিট। তাহলে প্রকৃত ডেটা 8 বিট। আর মোট ডেটা কত? একটু আগেই বললাম যে ডেটার শুরুতে একটা থাকবে স্টার্ট বিট, আর শেষে একটি বা দুটি থাকবে স্টপ বিট। তাহলে যদি প্রথমের একটি বিট আর শেষে দুটি স্টপ বিট ধরো, তাহলে 3টি বিট কিন্তু অতিরিক্ত আছে এখানে। তাহলে তোমার প্রকৃত ডেটার সাথে অতিরিক্ত 3 বিট, তার মানে প্রকৃত মোট ডেটা কত হলো? 11 বিট। আর প্রকৃত ডেটা 8 বিট। তাহলে 8 ডিভাইডেড বাই 11 ইন্টু 100 দিয়ে বের করে দেখো এর দক্ষতা কত হয়। অর্থাৎ প্রকৃত ডেটা, এটাকে ভাগ দিবা মোট ডেটা দিয়ে, তাহলে প্রকৃত ডেটা তো 8 বিট, আর মোট ডেটা হচ্ছে 8 বিটের সাথে ওই যে স্টার্ট বিট এবং স্টপ বিট, এটাকে যোগ করে যেটা হবে সেটা হবে মোট ডেটা। এটাকে তুমি গুণ দিবে 100 দিয়ে, তাহলে এটা দক্ষতা কত পার্সেন্ট এটা পেয়ে যাবে। তো এই দক্ষতাটা কিন্তু অন্য সিনক্রোনাইজেশনের তুলনায় কম, অর্থাৎ সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন, ওদের তুলনায় এর ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কম। এবার আমরা দেখে নেই যে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কোথায় ব্যবহৃত হয়। তো এই পদ্ধতিটা যেমন দেখো কম্পিউটার থেকে প্রিন্টার, কম্পিউটার থেকে পাঞ্চ কার্ড রিডার, এই যেখানে পাঞ্চ কার্ড রিডার যেটা আছে, এই যে প্রিন্টারে, এদের মধ্যে যে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি ব্যবহৃত হয় এটা অ্যাসিনক্রোনাস। পাশাপাশি কিবোর্ড থেকে যখন কম্পিউটারে ডেটা চলাচল করে, এটাও অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। আবার পাঞ্চ কার্ড থেকে তুমি পাঞ্চ করার পরে এটা যখন কম্পিউটারে ডেটা পাঠায়, সেটা কিন্তু অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তাহলে এক কথায় কম্পিউটার থেকে প্রিন্টার, কম্পিউটার থেকে পাঞ্চ কার্ড রিডার, কিবোর্ড থেকে কম্পিউটার, পাঞ্চ কার্ড রিডার থেকে কম্পিউটার, এসব ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। এবার আমরা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটি দেখব। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা
অ্যাসিনক্রোনাসের সাথে পার্থক্যটা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ছিল ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন, আর সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা হচ্ছে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন। ঠিক আছে, আমরা আগেরটার সঙ্গে মিলিয়ে পড়বো যাতে সহজে মনে থাকে। তাহলে অ্যাসিনক্রোনাসকে বলেছিলাম যে প্রেরক থেকে প্রাপকে ব্লক বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন হয়, আর এখানে আমরা বলবো যে প্রেরক থেকে প্রাপকে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে বলা হয় সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। আর যেখানে প্রতিটি ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার ট্রান্সমিট হয়। তাহলে এবার একটু ভেবে দেখো যে এটা গতি আগেরটার থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, কারণ ওখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন হচ্ছে একটা একটা ক্যারেক্টার করে, আর এখানে কিন্তু 80 থেকে 132টি ক্যারেক্টার নিয়ে একটা ব্লক হচ্ছে, আর এভাবে একটা ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট করা হচ্ছে। আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেটা হলো পরপর দুটি ব্লকের মধ্যবর্তী সময়ের ব্যবধান কিন্তু নির্ধারিত থাকে, এবং সেই সময়ের ব্যবধানটা কয়েক মিলি থেকে মাইক্রোসেকেন্ড, মানে খুবই কম, অর্থাৎ এটা কিন্তু খুব দ্রুত গতিতে ট্রান্সমিট করতে পারবে। আর ওখানে আমরা বলেছিলাম যে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট থাকে, শেষে এক বা একাধিক স্টপ বিট থাকে, আর এখানে ওটি থাকে না। এখানে থাকে ব্লকের শুরুতে থাকবে হেডার ইনফরমেশন এবং শেষে থাকবে টেলার ইনফরমেশন। শুরুতে হেডার আর শেষে টেলার ইনফরমেশন। এই এবং আরেকটু বলে নেওয়া ভালো যে এই যে হেডার ইনফরমেশন এখানে 2 বিট থাকে এবং টেলার ইনফরমেশন ওটাতেও 2 বিট থাকে। তাহলে প্রকৃত ডেটার সাথে অতিরিক্ত কয় বিট থাকবে? 4 বিট। মোট ডেটায় কিন্তু 4 বিট থাকবে, যেটা তোমার দক্ষতা বের করার জন্য কাজে লাগবে। তুমি যদি 80টি ক্যারেক্টারের জন্য ধরো, তাহলে 80 বিট হিসাবে যদি 80 লেখো, তাহলে তোমার মোট ডেটা হবে কিন্তু 84। প্রকৃত ডেটা 80 হলে মোট ডেটা হবে 84, কারণ হেডার ইনফরমেশনে 2 বিট আর টেলার ইনফরমেশনে 2 বিট। এই হলো 4 বিট অতিরিক্ত, তাহলে দক্ষতাটা বের করে ফেলতে পারবে। এবার হচ্ছে বৈশিষ্ট্য উল্লেখযোগ্য আর কি আছে, এখানে আছে যে ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। ওখানে আমরা বলেছিলাম যে প্রয়োজন হয় না, এখানে কিন্তু প্রয়োজন হয়। তার মানে কি? এটা কিন্তু ব্যয়বহুল হবে, কারণ প্রাইমারি স্টোরেজ ডিভাইসটা কিনতে অর্থের প্রয়োজন, তাহলে এখানে ব্যয় বেড়ে যাবে। আর হচ্ছে দক্ষতা ও ট্রান্সমিশনের গতি বেশি হবে, দক্ষতাও যেমন বেশি হবে, ট্রান্সমিশনের গতিটাও বেশি হবে, যেহেতু ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিট হচ্ছে, এবং সময়ের ব্যবধান কিন্তু খুব কম এবং একই, এই জন্যে ডাটা ট্রান্সমিট হবে দ্রুত। আর দুটি ক্যারেক্টারের মধ্যে বিরতির প্রয়োজন হয় না, যেহেতু একটা ব্লকে আছে, ক্যারেক্টারগুলো কি ব্লকে আছে, তো ব্লকের ভেতরে যেহেতু আছে, তাহলে দুটি ক্যারেক্টারের মাঝে তো কোনো বিরতি হবে না, এই হচ্ছে বিষয়। আর স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন নেই, আর ডেটা ট্রান্সমিশনের সময় কম প্রয়োজন হবে। আর অসুবিধার মধ্যে আছে কি, যেহেতু প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন, এটা ব্যয়বহুল হবে, আর হেডার আর টেলার ইনফরমেশন সংযুক্ত করতে হয়, এটা অসুবিধার মধ্যে একটু পড়ে। এই হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। তাহলে যদি অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে তুলনা করো, তাহলে কোনটি? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা উপযোগী, কারণ এখানে গতি বেশি, দক্ষতা বেশি। আচ্ছা, এবার আসি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোথায় কোথায় ব্যবহার হয়। কম্পিউটার থেকে কম্পিউটারে, অর্থাৎ তুমি একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন করার সময়ও এটা হবে, আবার একটা কম্পিউটার থেকে বিভিন্ন কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন করতে গেলেও এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হবে। এক কথায় মনে রাখবা, কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটাই হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। এবার আমরা দেখে নিই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতির উন্নত ভার্সন। তার মানে কি, এর সাথে কিন্তু ওই যে ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন, এটা কিন্তু ঠিক থাকবে, কারণ ওই ট্রান্সমিশন পদ্ধতির উন্নত ভার্সনটা হচ্ছে এটা। তাহলে সেটা কিভাবে হবে? অনেকগুলো অক্ষর নিয়ে একটি ব্লক তৈরি করে একসাথে একটি ব্লক আকারে প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিট করা হয় এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আগে আমরা দেখেছিলাম অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা ব্লক করা হচ্ছে সিনক্রোনাসে, তারপর প্রেরক থেকে প্রাপকে পাঠানো হচ্ছে। আর এখানে আমরা বলবো অনেকগুলো অক্ষর নিয়ে একটি ব্লক তৈরি করে একসাথে একটি ব্লক আকারে প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিট করা হচ্ছে। তো এবং পরপর দুটি ব্লকের মধ্যবর্তী সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি রাখার চেষ্টা করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে পরপর দুটি ব্লকের মাঝে যখন সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি থাকবে, এখানে গতি কিন্তু ট্রান্সমিশনের গতি কিন্তু অন্য সবগুলোর তুলনায় বেশি হবে। আর রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে
এই ডাটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হবে। রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনে তোমাকে যেটুকু সময় দেখাবে সেটুকু সময়ের মধ্যেই ডাটা ট্রান্সমিট করবে। তো এটা একটা বিষয়। এইজন্য রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনে কিন্তু আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়। এটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্ন। এরপরে বৈশিষ্ট্য হিসাবে যদি আর ২-১টা আমরা জানতে যাই তাহলে বলবো যে ব্যান্ডউইথের নিশ্চয়তা প্রদান করলেও ডেটা পারাপারের নিশ্চয়তা কিন্তু এটা প্রদান করে না। এটা ডিভাইসের দক্ষতার উপরে নির্ভর করে। তো ডেটা পারাপারের ক্ষেত্রে কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির দায়বদ্ধতা নেই, কিন্তু ব্যান্ডউইথের নিশ্চয়তা প্রদান কিন্তু সে করে। এটা একটা অসুবিধার পর্যায়ে পড়ে যে এটা যেহেতু ডেটা পারাপারের নিশ্চয়তা প্রদান করে না। আর প্রতিটি ডেটা প্রেরণের জন্য এটি ১২৫ মাইক্রোসেকেন্ডের প্রয়োজন হয়। ঠিক আছে, এই হলো আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। তাহলে ৩টা ডেটা ট্রান্সমিশন পদ্ধতি আমরা দেখলাম হলো সিনক্রোনাইজেশন পদ্ধতির উপর ভিত্তি করে। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস যেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন, সিনক্রোনাস যেটা ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন, আর আইসোক্রোনাস এটি সিনক্রোনাসের উন্নত ভার্সন। এখানেও ব্লক বাই ব্লক, কিন্তু এখানে অনেকগুলো অক্ষর নিয়ে একটা ব্লক হয় এবং একটি ব্লক আকারে পুরো ডেটা প্রেরক থেকে প্রাপকে পাঠিয়ে দেওয়া হয়। এই আর যে কথাটা সেটা হলো সময়ের ব্যবধানের কথা যদি আমরা বলি তাহলে অ্যাসিনক্রোনাসের সময়ের ব্যবধান বিভিন্ন হতে পারে। সিনক্রোনাসের সময়ের ব্যবধান একই হয়, আর আইসোক্রোনাসের সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি রাখার চেষ্টা করা হয়। আর সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে হেডার ইনফরমেশন থাকে শুরুতে, টেলার শেষে। আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে স্টপ বিট শেষে এবং স্টার্ট বিট শুরুতে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো প্রধানভাবে কিন্তু মনে রাখতে হবে। এ পর্যায়ে আমরা আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন কোথায় ব্যবহৃত হয় সেটি একটু বুঝে নেই। বর্তমানে তোমার মাল্টিমিডিয়া, বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়ার আদান প্রদানের ক্ষেত্রে এবং বিশেষ করে ভিডিও, অডিও এগুলো আদান প্রদানের ক্ষেত্রে ও ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়। তো ডাটা ট্রান্সমিশন পদ্ধতির পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটি হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। এটা খুবই সহজ অংশ। ডাটা ট্রান্সমিশন মোড বলতে আসলে ডাটা ট্রান্সমিশনের দিককে বোঝায়। অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। কোন দিক থেকে কোন দিকে যাবে এবং কিভাবে কার কাছে পৌঁছাবে, এই ব্যাপারগুলো হচ্ছে এই ডাটা ট্রান্সমিশন মোডের আলোচনার বিষয়। তাহলে ডাটা ট্রান্সমিশনের মোডটা এই প্রবাহের দিকের ভিত্তিতে ৩ প্রকার হয়। ৩ প্রকার। একটি হচ্ছে, লক্ষ্য করো এখানে এই চিত্রে যে টেলিভিশন দেখছে এই বাচ্চা ৩টা, না? টেলিভিশন দেখছে। এখন টেলিভিশন যে দেখছে, এখানে ছবিটা পাঠিয়েছে হলো টেলিভিশন সম্প্রচার কেন্দ্র থেকে এবং সবগুলো টেলিভিশনে একই তথ্য কিন্তু পরিবেশন হচ্ছে এবং এরা দেখছে। তো গ্রাহক এটা দেখতে পাচ্ছে, কিন্তু গ্রাহক কিন্তু সেখানে কোনো তথ্য দিতে পারছে না। অর্থাৎ তোমার যদি কোনো ক্যারেক্টার খারাপ লাগে তাহলে তুমি কিন্তু ওই টেলিভিশনের ভেতরের ওই ব্যক্তিটাকে বলতে পারছো না যে তুমি এটা কি ধরনের আচরণ করছো। তুমি শুধু দেখতেই পারবা, কিন্তু কোনো রিপ্লাই দিতে পারবা না। অর্থাৎ সম্প্রচারটা একদিকে, প্রেরণ কেন্দ্র থেকে সম্প্রচার করছে, তুমি শুধু দেখছো। তার মানে একদিকে সম্প্রচার। এটাকে বলা হয় সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড। প্রেরক থেকে শুধু প্রাপকের দিকে ট্রান্সফার হয়, এটা হচ্ছে সিমপ্লেক্স। কখনোই প্রাপক থেকে প্রেরকের দিকে ডেটা যাবে না। বিষয়টা ক্লিয়ার কিনা? টেলিভিশন তোমাকে দেখাচ্ছে, কিন্তু তুমি কিন্তু টেলিভিশনে কোনো ডেটা, তোমার তথ্য দিতে পারছো না। সুতরাং প্রেরক থেকে প্রাপক, তুমি তো প্রাপক, তুমি দেখতে পাচ্ছ, কিন্তু প্রাপক থেকে কোনো তথ্য কিন্তু প্রেরকের দিকে যাচ্ছে না। তাহলে এই ধরনের ট্রান্সমিশন মোডকে বলা হবে সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড। তো এর উদাহরণ হিসাবে আমরা রেডিও টেলিভিশনের কথা বলতে পারবো। রেডিওর খবর কিন্তু শুনতে পারি, কিন্তু কোনো কিছু কিন্তু রিপ্লাই দিতে পারি না। এরকম শুধু প্রেরক থেকে প্রাপকের দিকে ডাটা ট্রান্সমিশন হয়, কখনোই প্রাপক থেকে প্রেরকের দিকে ডাটা ট্রান্সমিশন হয় না। এবার একটু লক্ষ্য করো, এই যে ওয়াকি টকি, তুমি ট্রাফিক পুলিশের কাছে মাঝে কিন্তু এই ওয়াকি টকি দেখতে পাও। অনেক সময় যে মোড়ে দাঁড়িয়ে বলে হ্যালো হ্যালো, ওভার ওভার। তো ওভার যখন বলে তখন অন্য পাশ থেকে আবার কথা বলে, তার কথা শেষ হলে সে ওভার বলে, আবার এ কথা বলে। এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য কিন্তু একটাই, যে এ যখন কথা বলবে তখন ওই পাশ থেকে কথা বললে কিন্তু এই পাশের ডাটাটা ও পাশে যাবে না। অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে যখন ডাটা যাবে তখন ওই প্রাপকের দিক থেকে কোনো ডাটা কিন্তু প্রেরকের দিকে আসবে না। অর্থাৎ এক্ষেত্রে প্রেরক এবং প্রাপক উভয় দিকে ডাটা ট্রান্সমিট হয়, কিন্তু একই সাথে উভয় দিকে ডাটা ট্রান্সমিট হয় না। একটা যখন অন্য দিকে যায় তখন অন্য পাশেরটা সেই দিকে আসা থেকে বিরত থাকে। অর্থাৎ যে কোনো একদিকে ডাটা ট্রান্সমিশন হয়। এই ধরনের ডাটা ট্রান্সমিশন
মোডকে বলা হয় হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে, উভয় দিকে ডেটা ট্রান্সমিশন হবে কিন্তু একই সাথে না, একটা শেষ হলে অন্যটা যেতে পারবে। এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন ডেটা ট্রান্সমিশন মোড। যেমন ওয়াকিটকি এটার অন্যতম উদাহরণ, ওয়াকিটকি। এরপরে দেখো এই যে তৃতীয় চিত্রটিতে লক্ষ্য করো এখানে যে মোবাইল ফোন। মোবাইল ফোনে কিন্তু আমরা যুগপদভাবেই কথা বলতে পারি, একই সাথে দুই দিক থেকেই কথা বলা যায়। অর্থাৎ এটা কিন্তু দুই দিক থেকে কথা বলতে কোনো সমস্যাই হয় না, একজনের কথার মাঝে আরেকজন কথা বলা যায়। তাহলে যদি এমন হয় যে প্রেরক থেকে প্রাপক এবং প্রাপক থেকে প্রেরক উভয় দিকে একই সাথে ডেটা ট্রান্সমিশন সম্ভব হয়, এ ধরনের ট্রান্সমিশন মোডকে বলা হবে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। তো এটা কোথায় ব্যবহার করা হচ্ছে? এটা ল্যান্ড ফোনে ব্যবহার করা যায়, মোবাইল ফোনে ব্যবহৃত হয়। এই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডের বিষয়। তাহলে তোমাকে এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন দেয়া যেতে পারে, পরীক্ষায় আসতে পারে। সেটা হলো ধরো ওয়াকিটকিতে কেন উভয় দিক থেকে কথা একই সাথে শোনা যায় না? হ্যাঁ, তারপরে রেডিও টেলিভিশনে কি ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়? মোবাইল ফোনে কি ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়? এভাবে আবার যদি বলতে পারে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা সুবিধাজনক কেন? হ্যাঁ, তাহলে এই যে আমাদের আলোচনা আসি, আলোচনা থেকে কিন্তু বিষয়গুলো স্পষ্ট। এবার আমরা আসি যে এই ডেটা ট্রান্সমিশন মোডটা কিন্তু আবার প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে ৩ ভাগে ভাগ করা যায়। কি বলেছি? প্রাপকের সংখ্যা, প্রেরণ করবে একজন, কিন্তু প্রাপক কতজন হবে এবং ডেটা গ্রহণ করবে কিভাবে, এর উপর ভিত্তি করে এটা কিন্তু ৩ প্রকার। সেটা খুবই সহজ, লক্ষ্য করো। একটা হলো ইউনিকাস্ট মোড, একক। তো এটা হলো একক, যে এখানে প্রেরক থেকে প্রেরিত ডেটা একটি মাত্র নোড দ্বারা গ্রহণ হবে। অর্থাৎ তোমার একটা নেটওয়ার্কের আওতাধীন কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে ওই নেটওয়ার্কের আওতাধীন যে কোনো একটা নোড ওই ডেটাকে গ্রহণ করবে, সবাই কিন্তু গ্রহণ করবে না। এখানে লক্ষ্য করে দেখো যে এখানে পাঁচটা নোড আছে, এখানে 5টা নোড আছে, আর প্রেরণ করতেছে এই নোড থেকে। তো এই নোড থেকে প্রেরিত ডাটাটা শুধুমাত্র এই যে গ্রিন নোডটাই গ্রহণ করছে, তার মানে একজন যাচ্ছে, 1 to 1 কমিউনিকেশন, একজন দেবে একজন নেবে, 1 to 1। তাহলে এটা হলো ইউনিকাস্ট মোড। তো এটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করব আমি সেটা একটু পরেই বলছি, আগে বুঝে নেই যে 3টা ধরনটা আলাদা কোথায়। ব্রডকাস্ট মোড হচ্ছে নেটওয়ার্কের আওতাধীন একটা নোড থেকে প্রেরিত ডেটা ওই নেটওয়ার্কের আওতাধীন সবগুলো নোড দ্বারা গ্রহণ হবে। অর্থাৎ তোমার একটা নেটওয়ার্কের একজন প্রেরণ করলে ওই নেটওয়ার্কের আওতায় যারা থাকবে সবাই কিন্তু ওটা গ্রহণ করতে পারবে। এরপর হচ্ছে মাল্টিকাস্ট মোড। মাল্টিকাস্ট মোড হচ্ছে যে ওই নেটওয়ার্কের আওতাধীন একজন ডেটা প্রেরণ করলে সুনির্দিষ্ট একটা গ্রুপ, অর্থাৎ সিলেক্টেড একটা গ্রুপ কিন্তু ওই ডেটা গ্রহণ করতে পারবে, সবাই গ্রহণ করতে পারবে না। যেমন আমরা ওই যে অনেক সময় গ্রুপ এসএমএস করি, সিলেক্ট করে এসএমএস করে দিই। তাহলে এইগুলো হচ্ছে মাল্টিকাস্ট মোডের বিষয়। তো এখন এই 3টাকে আমরা একটু সংজ্ঞায়িত করে উদাহরণ সহ একটু জানি। তা হলো যে এই যে মোবাইল ফোন যেটাই হচ্ছে, এটা হলো ইউনিকাস্ট মোড, যে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে ওই নেটওয়ার্কের অধীনস্থ যে কোনো একটি নোড ডেটা গ্রহণ করলে তাকে ইউনিকাস্ট মোড বলে। এটা 1 to 1 কমিউনিকেশন, অর্থাৎ একটা নোড থেকে ডেটা ট্রান্সমিশন হবে, একটা নোড সেটা গ্রহণ করবে, সবাই গ্রহণ করবে না বা সিলেক্টেড গ্রুপও গ্রহণ করবে না, একটি মাত্র নোড সেটি গ্রহণ করবে। এটাকে বলা হবে ইউনিকাস্ট মোড। তো এটা কোথায় হয়? যেমন ফ্যাক্স যখন করবা, এ পাশ থেকে ফ্যাক্স করলে ও পাশ থেকে সেটা গ্রহণ করে, একটা থেকে একটা, 1 to 1। মোবাইল ফোন, একজন ফোন দিচ্ছে আরেকজন গ্রহণ করছে, এখানে কনফারেন্সের বিষয় আমরা বলবো না, ওটা কিন্তু তখন চলে যাবে ওই যে তোমার মাল্টিকাস্ট মোড হতে পারে তখন সেটা। তো আমরা বলছি যখন 1 to 1 কমিউনিকেশনের মধ্যে থাকবে তখন কিন্তু মোবাইল ফোনটা ইউনিকাস্ট মোড হিসাবে গণ্য হবে। আবার টেলিফোন, এক পাশ থেকে ফোন দিলে অন্য পাশ থেকে কথা বলবে, 1 to 1। এসএমএস করা যায়, একক এসএমএস যেটা, গ্রুপ এসএমএস আবার কি মাল্টিকাস্ট কমিউনিকেশন, এটা হচ্ছে একক এসএমএসটা হচ্ছে 1 to 1 কমিউনিকেশন, অর্থাৎ ইউনিকাস্ট মোড। আর ওয়াকি টকির ক্ষেত্রে এক পাশ থেকে কথা বলে আরেক পাশ থেকে শোনে, এটাও হবে 1 to 1 কমিউনিকেশনের মধ্যে, অর্থাৎ ইউনিকাস্ট মোড। এরপর হচ্ছে ব্রডকাস্ট। এই যে কম্পিউটারটা লক্ষ্য করো, একটা কম্পিউটার থেকে ডেটা প্রেরণ করতেছে, ওই নেটওয়ার্কের আওতাধীন সবগুলো কম্পিউটারে চলে যাচ্ছে, সুতরাং এটা হবে ব্রডকাস্ট মোড। তো ব্রডকাস্ট মোডের ক্ষেত্রে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে ওই নেটওয়ার্কের অধীনস্থ সবগুলো নোড ডেটা গ্রহণ করলে তাকে ব্রডকাস্ট মোড বলা হবে।
এটা ওয়ান টু মেনি কমিউনিকেশন। ওয়ান টু মেনি কমিউনিকেশন, এটা রেডিও টেলিভিশন এই ক্ষেত্রে ওয়ান টু মেনি কমিউনিকেশন বা ব্রডকাস্ট মোড ব্যবহৃত হয়। একটু আগেই উদাহরণ হিসাবে আমি বলেছি তোমাদের যে এটা কিন্তু এই রেডিও স্টেশন বা টেলিভিশন স্টেশন থেকে ডেটা পাঠালে ও সমস্ত টেলিভিশন বা রেডিওতে কিন্তু একই অনুষ্ঠান চলে এবং সব রেডিও টেলিভিশনে ওই একই অনুষ্ঠান একই সাথে প্রচার হয়, অর্থাৎ সবগুলোতে ছড়িয়ে পড়ে। সুতরাং এটি হবে ব্রডকাস্ট মোড। এরপরে হচ্ছে মাল্টিকাস্ট। দেখো, নেটওয়ার্কের আওতাধীন 4টা কম্পিউটার আছে, 2টা কম্পিউটারে ডেটা যাচ্ছে আর 2টাতে যাচ্ছে না, কারণ ওই 2টা সিলেক্ট করা আছে। তো সিলেক্টেড গ্রুপের কাছে এটা যাবে। তো যদি এমন হয় যে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে ওই নেটওয়ার্কের অধীনস্থ নির্দিষ্ট একটি গ্রুপ ডেটা গ্রহণ করলে তাকে মাল্টিকাস্ট মোড বলা হবে। এটা ওয়ান টু সিলেক্টেড গ্রুপ কমিউনিকেশন বলা যেতে পারে। তো এটা কোথায় ব্যবহৃত হয়? ভিডিও কনফারেন্সে। একটু আগে মোবাইলের ক্ষেত্রে বলেছিলাম যে কনফারেন্স যখন করবা সেটা সিলেক্টেড গ্রুপ নিয়ে করা হবে, সুতরাং এটি হবে মাল্টিকাস্ট মোড। আর গ্রুপ এসএমএস এটাও মাল্টিকাস্ট মোড। আর ওয়াকিটকিতে যখন একাধিক ব্যক্তিকে সিলেক্ট করে দেওয়া হবে সেটাও হবে মাল্টিকাস্ট মোড। তো আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম দেখলাম, ডেটা কমিউনিকেশন মেথড, ব্যান্ডউইথ, ডেটা কমিউনিকেশন মোড দেখলাম। এই ছিল উল্লেখযোগ্য আমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেমের অংশ। তো এই অংশটুকু আলোচনার পরে আমি তোমাদের ছোট্ট একটু বাড়ির কাজ দিয়ে দেই যে এখানে কিছু ছোট প্রশ্ন আছে। কমিউনিকেশন সিস্টেম কি? ডেটা ট্রান্সমিশন স্পিড কি? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলতে কি বুঝো? ব্যান্ডউইথ 512 কেবিপিএস বলতে কি বুঝো? ওয়াকিটকিতে যুগপদ কথা শোনা ও বলা সম্ভব হয় না কেন? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগে কেন? হ্যাঁ, আরেকটা সৃজনশীল প্রশ্ন এখানে দিলাম যে মিস্টার এক্স ব্যবসার জন্য একটি বহুতল ভবনে স্থাপিত অফিসের কম্পিউটার সমূহ কেবলের মাধ্যমে সংযুক্ত করেন যার গতি 800 বিপিএস। এতে তার কার্যক্রম পরিচালনা অত্যন্ত কষ্টকর, কারণ কি? গতি ধীর। তাই সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ার বন্ধুর পরামর্শে অধিক গতিসম্পন্ন কেবল নেটওয়ার্ক স্থাপন করলেন। এখন এখানে প্রশ্ন দেওয়া হলো, এটা ডেটা কমিউনিকেশন মোড কি? প্রথম ক নাম্বার প্রশ্নটা হবে ডেটা কমিউনিকেশন মোড কি? খ নাম্বারে হচ্ছে কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায়, ব্যাখ্যা করো। এবার গ নাম্বারে যে উদ্দীপকে মিস্টার এক্স কোন ধরনের ব্যান্ডউইথ ব্যবহার করেছেন, ব্যাখ্যা করো। ব্যান্ডউইথ আমি আলোচনা করেছি, সেখানে কোনটা কোন গতির এটা প্রথমেই বলেছি, তাহলে সেখান থেকে দেখে নাও যে এটা কোন ব্যান্ডউইথ, এটা ব্যাখ্যা করতে হবে তোমাকে। আর হচ্ছে যে চতুর্থ প্রশ্ন, উদ্দীপকের আলোকে ডেটা চলাচলের গতি বৃদ্ধির সপক্ষে যুক্তি দাও। তো গতি বৃদ্ধি করতে হলে কি করতে হবে? ব্যান্ডউইথ বাড়াতে হবে। সেক্ষেত্রে ন্যারো ব্যান্ড বা ভয়েস ব্যান্ড যদি ব্যবহার করে সে তাকে কোথায় যেতে হবে? ব্রডব্যান্ড গতিতে যেতে হবে। সেটা নিজের মতো করে গুছিয়ে লেখো। তো ভালো থাকো। বাড়িতে যেটুকু পড়ানো হলো এটুকু খাতায় লেখো, বইয়ের সঙ্গে মিলাও, বই থেকে নতুন তথ্য নাও। তো সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।